কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমি তোমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব যে তোমাদের জিওগ্রাফি মেজরে তোমাদের প্রশ্নপত্র কেমন হতে পারে। তো এই প্রশ্নপত্রটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বছর পড়ার জন্য যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো এই কোয়েশ্চেন পেপারটাতে আমি রেখেছি। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা এই প্রশ্নপত্রটি দেখে বুঝতে পারবে যে তোমাদের ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে কিভাবে প্রশ্ন আসে এবং কোন ক্লাইমেটোলজি, সয়েল এবং বায়োজিওগ্রাফি এই তিনটি ইউনিট থেকে তোমাদের কোথা থেকে কতটি প্রশ্ন রয়েছে বা কতটি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে বা তোমরা কতটা সিলেবাসের এগিয়ে গেছো সেটাও তোমরা এই প্রশ্নপত্রটা দেখে বুঝতে পারবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এর আগের ভিডিওতে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের যেই তিনটে ইউনিট থেকেই তোমাদের সাজেশন করেছিলাম, তো সেই ভিডিওটি তোমরা যদি না দেখো তাহলে দেখে এসো। তো চলো আজকে শুরু করি এই কোয়েশ্চেন পেপারটা। তো প্রথমেই তোমাদের 60 মার্কের প্রশ্নপত্র হবে এবং তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমরা যখন প্রিভিয়াস সেমিস্টারে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টারে পড়ে এসেছো, তো ফার্স্ট সেমিস্টার বাদ দিয়ে সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে এমন প্রশ্নগুলি ছিল যেখানে তোমাদের ছবি বা ড্রয়িংয়ের সংখ্যা কিছুটা কম ছিল, তুলনামূলক কম ছিল, কিন্তু ফার্স্ট এবং ফোর্থ সেমিস্টারে ফিজিক্যাল জিওগ্রাফি এর অন্তর্গত হওয়ায় এখানে প্রচুর প্রচুর তোমাদের ডায়াগ্রাম বা ড্রয়িং রয়েছে। তো সেক্ষেত্রে তোমাদের লেখার স্পিড বাড়াতে হবে এবং ছবি আঁকার স্পিডও বাড়াতে হবে, না হলে তোমরা কোয়েশ্চেন পেপার সঠিক সময়ে শেষ করে আসতে পারবে না এবং তোমাদের কোনো না কোনো প্রশ্ন বাদ চলে যাবে। তাই তোমরা হ্যান্ড রিটেন স্পিড বাড়াও এবং তোমরা ছবি আঁকা বা ড্রয়িং করারও স্পিড বাড়াও, যাতে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর লিখে আসতে পারবে। তো চলো শুরু করি। প্রথমেই আমরা 2 মার্কের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের 2 মার্কের প্রশ্ন থেকে তোমাদের 20 মার্ক থাকবে। 10টি 2 মার্কের প্রশ্ন লিখতে হবে, মানে তোমাদের 20 মার্ক। এবং তোমাদের পরীক্ষাতে থাকবে প্রায় 15টি প্রশ্ন, তাই তোমরা 5টি প্রশ্ন এক্সট্রা পাচ্ছ। তাই আশা করছি এখান থেকে তোমরা সবাই প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখে আসবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ডিফাইন অ্যালবেডো। অ্যালবেডো কাকে বলা হয়? অ্যালবেডো হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে ইনসোলেশন বা পৃথিবীতে টোটাল ইনকামিং সোলার রেডিয়েশন যতটুকু আসে তার মধ্যে থেকে 35% পৃথিবীকে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করা ছাড়াই বিভিন্ন বিষয়ের দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায়, মহাকাশে পুনরায় ফিরে যায়। তো এই ঘটনা এবং এই প্রক্রিয়া বা এই কত পরিমাণ যাচ্ছে সেটাকে অ্যালবেডো বলা হয়। অ্যালবেডো বিভিন্ন সময় পরিবর্তিত হয়, যেমন অ্যালবেডোর ক্ষেত্রে হয়ে থাকে কি, যেই আইস বডি বা যেটাকে আমরা বলি যেমন অ্যান্টার্কটিকা, তারপর আর্কটিক বা বিভিন্ন যেখানে বরফের লেয়ার পড়ে থাকে, তো সেখানে সূর্যরশ্মি পড়ার পর সেখান থেকে রিফ্লেক্ট হয়ে চলে যায়, গরম করে না বা উত্তপ্ত করে না সেই জায়গাকে। তো দেখা যাচ্ছে যে আন্টার্কটিকাতে বরফ গলে যাওয়ার ফলে আন্টার্কটিকা ছোট হয়ে যাচ্ছে, তখন অ্যালবেডোর পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। বর্তমানে টোটাল অ্যালবেডো ধরে নাও 35% এসে থাকে, এই 35% ফিরে ফিরে যায় টোটাল ইনকামিং সোলার রেডিয়েশন থেকে। 2 নম্বর হচ্ছে হোয়াট ইজ থার্মাল ইকুয়েটর, বা এই থার্মাল ইকুয়েটরের প্রশ্নটা তোমাদের এইভাবে আসতে পারে যে ডিফাইন বা হোয়াট ইজ হিট ইকুয়েটর, তাপ বিষুবরেখা। একই প্রশ্ন তোমাদের দুইভাবে ঘুরিয়ে আসতে পারে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স কাকে বলা হয়? কোরিওলিস ফোর্স হলো এমন একটা বল যে কোনো ঘূর্ণায়মান বস্তুর উপর, মানে কোনো বস্তু যদি ঘুরছে তখন তার উপর যদি কোনো একটা বস্তু গতিশীল হওয়ার চেষ্টা করে তখন সেই বস্তুটির দিকের বিক্ষেপ ঘটে, তো এটাকে বলা হয় কোরিওলিস ফোর্স। 4 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন ক্লাউড অ্যান্ড ফগ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের অনেকবার এই প্রশ্নটি এসেছে যে মেঘ এবং কুয়াশার মধ্যে পার্থক্য কি। 2 মার্কের জন্য এটা এসে থাকে, 5 মার্কের জন্য আসে না। তো তোমরা পার্থক্য তোমাদের 5 মার্কের ক্ষেত্রে পার্থক্য খুব কম এসে থাকে, বা আসলেও তোমাদের খুব বেশি হলে একটা আসবে, কিন্তু 2 মার্কের ক্ষেত্রে তোমাদের 2টি বা 3টি পার্থক্য আসতে পারে। তো পার্থক্যগুলো কিভাবে লিখবে?
পার্থক্যতে প্রথমেই তোমরা সংজ্ঞা দিবে, যেমন ক্লাউড এবং ফগের প্রথমে সংজ্ঞা দিলে, তারপরে এখান থেকে কম পক্ষে তোমরা দুটো পার্থক্য লিখতেই হবে। তো কম পক্ষে দুটো পার্থক্য লিখবে এবং তারপরে যদি পারো তাহলে আর একটা পার্থক্য, তিনটে পার্থক্য লিখে দিবে। এবং যদি তোমাদের মনে হয় যে তোমরা ছবি এঁকে কমপ্লিট করে আসতে পারবে, তাহলে ছোট্ট করে পাশে দুটো ছবি এঁকে দেবে ক্লাউড এবং ফগের। তাহলে ফগের ক্ষেত্রে হালকা ধোঁয়াশার মতো একটা সৃষ্টি করবে ছবিতে, এবং ক্লাউড ক্ষেত্রে ক্লাউড এঁকে দিবে একটা উপরের আকাশে। তাহলেই তোমরা এখান থেকে 2 মার্কের মধ্যে 2 মার্কই পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাজোরা সাহাই। অ্যাজোরা সাহাই তোমাদের এর আগের দিনও বলেছিলাম যে নর্থ আটলান্টিক মহাসাগর বা নর্থ আটলান্টিক ওশিয়ান বা উত্তর আটলান্টিক ওশিয়ানে একটা অ্যাজোরাস নামে একটা দ্বীপপুঞ্জ আছে। অ্যাজোরাস নামে একটা দ্বীপপুঞ্জ আছে, সেই দ্বীপপুঞ্জটাকে শাসন করে পর্তুগাল নামক একটা দেশ। তো সেই অ্যাজোরাস নামক দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে একটা স্থায়ী হাই প্রেশার সব সময়তে বিরাজ করে, মানে সারা বছর একটা হাই প্রেশার বিরাজ করে। তো যেহেতু এই হাই প্রেশারটা অ্যাজোরাস দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে বিরাজ করে বা উচ্চচাপ বিরাজ করে, তাই এই উচ্চচাপটাকে বলা হয় অ্যাজোরাস হাই। অ্যাজোরাস হাইয়ের ফলে কি হয়? অ্যাজোরাস হাইয়ের ফলে যখন গ্রীষ্মকাল হয়, মানে যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল থাকে, তখন অ্যাজোরাস হাই আরও তীব্র হয়। এর ফলে দক্ষিণ দক্ষিণ পশ্চিম ইউরোপে খরা সৃষ্টি হতে পারে, মানে দক্ষিণ পশ্চিম ইউরোপের কিছু দেশগুলিতে খরার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কারণ তোমরা জানো হাই প্রেশার হলে সেখানে বৃষ্টিপাত হয় না। 6 নম্বর হচ্ছে ডিফাইন ওজোন হোল। ওজোন হোল বা ওজোন গর্ত কাকে বলা হয়? এটা এটা তোমাদের আরেকভাবে আসতে পারে যে ওজোন ডিপ্লেশন কাকে বলা হয়। ওজোন ডিপ্লেশনের ফলস্বরূপই ওজোন হোল সৃষ্টি হয়। তো ওজোন হোলটা তোমরা ভালো করে পড়বে, এখান থেকে 5 মার্কের একটা প্রশ্ন আসতে পারে। 7 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েট ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলাইসিস। ফ্রন্টোজেনেসিস কাকে বলা হয় এবং ফ্রন্টোলাইসিস কাকে বলা হয়, এই দুটো প্রশ্নর সংজ্ঞাও আসতে পারে বা তোমাদের পার্থক্যও আসতে পারে। তো তোমাদের ক্লাইমেটোলজি থেকে যদি মোটামুটি ধরা যায়, অনুমান করা যায় যে 7টি প্রশ্ন তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে ক্লাইমেটোলজি থেকে। তো ক্লাইমেটোলজি কেউ যদি ভালো করে পড়ে যায় এবং ক্লাইমেটোলজি থেকে তোমরা যদি সব শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার লিখে যাও, তাহলে তোমাদের 10টার মধ্যে তোমরা 7টাই ক্লাইমেটোলজি থেকে তোমরা লিখে আসতে পারবে। এরপর তোমাদের আর 8টি প্রশ্ন আসবে সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে। আমি অনুমান করছি এখানে 1-2টো এদিক ওদিক হতে পারে, তবে মোটামুটি ধরছি যে ক্লাইমেটোলজি থেকে 7টি প্রশ্ন আসবে এবং সয়েল এবং বায়োজিওগ্রাফি থেকে 8টি প্রশ্ন আসবে। তো সয়েল জিওগ্রাফি থেকে প্রশ্ন কি আসতে পারে? 8 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন সয়েল টেক্সচার। 9 নম্বর প্রশ্ন দেখো লেখা আছে হোয়াট ইজ পর্জলাইজেশন। তো তোমাদের যে প্রক্রিয়াগুলি রয়েছে পর্জলাইজেশন, অ্যালকালাইজেশন, ল্যাটারাইজেশন, হিউমিফিকেশন ইত্যাদি সব প্রক্রিয়াগুলো তোমাদের 2 মার্কের জন্য প্রত্যেক বছর একটা করে দিয়েই দেয়। তাই গুরুত্বপূর্ণ একটা এই প্রশ্নগুলো, তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ফিল্ড ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি মাটি যখন পড়বে মৃত্তিকা ভূগোল তখন তোমরা এটা পাবে। ময়েশ্চারের ক্ষেত্রে, মৃত্তিকার আর্দ্রতার ক্ষেত্রে এই প্রশ্নটি পাবে। 11 নম্বর হচ্ছে ডিফারেন্সিয়েট ল্যান্ড ফ্রম সয়েল। ভূমি এবং মৃত্তিকার মধ্যে পার্থক্য করো। সব ভূমি মৃত্তিকা নয়, মানে মৃত্তিকা সব জায়গায় থাকে না, সে কারণে মৃত্তিকা এবং ভূমি এক জিনিস না হওয়ার কারণে এই দুটোর মধ্যে পার্থক্য তোমাদের পরীক্ষাতে এসে থাকে। 12 নম্বর হচ্ছে ডিফাইন ইকোসিস্টেম। 13 নম্বর হচ্ছে হোয়াট ইজ ওমনিভোরাস অ্যান্ড কার্নিভোরাস। ওমনিভোরাস মানে হচ্ছে সর্বভূক প্রাণী, মানে যারা মাছ মাংস তারপরে সবজি বা যেটাকে ভেজিটেবল বলা হয় তারা দুটোই খায়, অর্থাৎ নিরামিষ এবং আমিষ দুটোই যেই সব প্রাণী খায় তাদের বলা হয় ওমনিভোরাস বা সর্বভূক প্রাণী, যেমন মানুষ। আর কার্নিভোরাস কি? কার্নিভোরাস মানে হচ্ছে যারা মাংসাশী প্রাণী, যারা মাংস খায়, যারা ঘাস বা পাতা বা সবজি ইত্যাদি ভেজিটেরিয়ান কিছু খেতে পারে না, তাদের বলা হয় কার্নিভোরাস, যেমন সিংহ, বাঘ ইত্যাদি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন বায়োজিওকেমিক্যাল সাইকেল। বায়োজিওকেমিক্যাল সাইকেল কাকে বলা হয়? 2 মার্কের জন্য এসে থাকে। বায়োজিওকেমিক্যাল সাইকেল যদি নাও আসে তোমাদের 2 মার্কের জন্য এটার পরিবর্তে ঘুরিয়ে আর একটা প্রশ্ন দিতে পারে একই প্রশ্নের উত্তর, যে নিউট্রিশন সাইকেল কাকে বলা হয়। তো তোমাদের দুটি প্রশ্ন একসাথে অ্যান্সার হয়ে গেল, একই জিনিস। 15 নম্বর হচ্ছে ম্যাব কাকে বলা হয় বা MAB কাকে বলা হয়, বা MABর ফুল ফর্ম দিতে পারে বা MABর উদ্দেশ্য দিতে হবে। MABর ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার। তো এই 15টি প্রশ্ন তোমাদের, এইভাবে 15টি প্রশ্ন তোমাদের 2 মার্কের জন্য আসবে এবং এরপর আমরা 5 মার্কের প্রশ্নগুলি দেখব।
তো 5 মার্কের প্রশ্নগুলি থেকে তোমাদের যে কোনোভাবে প্রশ্ন দিতে পারে, তবে আমি যতটুকু অনুমান করতে পারছি যে তোমাদের 3টি যেহেতু ইউনিট আছে, ক্লাইমেটোলজি, সয়েল অ্যান্ড বায়োজিওগ্রাফি, তো 3টি ইউনিট থেকে দুটি করে 6টি প্রশ্ন আসবে, যেখান থেকে তোমাদের যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। তো এক্ষেত্রে তোমাদের 4+1 ভাবেও আসতে পারে বা 3+2 ভাবেও আসতে পারে। 3+2 = 5, 4+1 = 5, মানে এরকম মাঝে মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে বা ডাইরেক্ট 5ও দিতে পারে। তো কিভাবে প্রশ্ন আসতে পারে? তো প্রথম প্রশ্ন দেখো, রাইট ডাউন দ্য সার্কুলেশন অফ প্ল্যানেটারি উইন্ড। প্ল্যানেটারি উইন্ড মানে হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ। তো নিয়ত বায়ুপ্রবাহের যে সার্কুলেশন রয়েছে, 3টি নিয়ত বায়ুপ্রবাহ প্রবাহিত হয় গোটা পৃথিবীতে। একটি হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু বা ট্রপিক্যাল ইস্টার্লি যেটাকে বলা হয়। 2 নম্বর হচ্ছে পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লি। এবং 3 নম্বর হচ্ছে তোমাদের পোলার উইন্ড বা মেরুবায়ু বা পোলার ইস্টার্লি। তো এই 3টি বায়ু মিলে প্ল্যানেটারি উইন্ড সার্কুলেশন গড়ে উঠেছে। তো এটা তোমাদের 5 মার্কের জন্য ব্যাখ্যা করতে দেয়, এবং এই প্রশ্নটা যখনই তোমরা পড়বে তখনই তোমরা প্রচুর 2 মার্কের প্রশ্ন এখান থেকে পেয়ে যাবে। যেমন প্ল্যানেটারি উইন্ড কাকে বলা হয়, ট্রেড উইন্ড কাকে বলা হয়, পোলার ইস্টার্লি কাকে বলা হয়, তারপরে আইটিসিজেড কাকে বলা হয়, ডোলড্রাম কাকে বলা হয়, তারপরে আরও রয়েছে যেমন ওয়েস্টার্লি যখন পড়বে সেখানে তোমরা পাবে যে রোয়ারিং ফর্টিস কাকে বলা হয়, তারপরে শ্রিঙ্কিং সিক্সটিস কাকে বলা হয়। পশ্চিমা বায়ুর ক্ষেত্রে তোমার আরেকটা প্রশ্ন, আরেকটা বা ট্রেড উইন্ডের ক্ষেত্রে আরেকটা প্রশ্ন পাবে, অ্যান্টি ট্রেড উইন্ড কাকে বলা হয় বা প্রত্যায়ন বায়ু কাকে বলা হয়। এগুলো তোমরা পড়তে পাবে। তো এখান থেকে অনেকগুলো শর্ট তোমরা পাবে, তাই প্ল্যানেটারি উইন্ড সিস্টেমটা তোমরা ভালো করে পড়বে, কারণ এখান থেকে যদি 5 মার্কের না দেয় তবে 1-2 মার্কের তোমরা পাবেই। 2 নম্বর প্রশ্নটা দেখো, ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ ওজোন লেয়ার। ওজোন লেয়ারের তাৎপর্য ব্যাখ্যা করো, মানে ওজোন লেয়ার এর বৈশিষ্ট্য কি, তাৎপর্য কি বা এর গুরুত্ব কি গোটা পৃথিবীতে। তো এটার একটাই সব থেকে বড় গুরুত্ব, যেই গুরুত্বটার ফলেই এর প্রচুর গুরুত্ব রয়েছে, তো সেটা কি? আল্ট্রাভায়োলেট রেকে পৃথিবীতে আসতে দেয় না। এটাই হচ্ছে সব থেকে এর মেন সিগনিফিক্যান্স। এটার ফলেই গোটা পৃথিবীতে বিভিন্ন ধরনের এর গুরুত্ব রয়েছে, প্রাণীর ক্ষেত্রে, বায়ুমণ্ডলের ক্ষেত্রে, তারপরে জীববৈচিত্র্যের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে রাইট এ শর্ট নোট। এটা হচ্ছে বায়োজিওগ্রাফি থেকে বা 2টি প্রশ্ন। তো প্রথম প্রশ্ন হচ্ছে রাইট ডাউন এ শর্ট নোট অন গ্রাসল্যান্ড বায়োম। গ্রাসল্যান্ড বায়োমটা তোমাদের 10 মার্কের জন্য আসে না, 5 মার্কের জন্য আসতে পারে। দুটি গ্রাসল্যান্ড রয়েছে, টেম্পারেট গ্রাসল্যান্ড এবং আরেকটা রয়েছে নাতিশীতোষ্ণ গ্রাসল্যান্ড। তো এই দুটি থেকে তোমাদের যে আলাদা আলাদা করেও দিতে পারে, অথবা দিয়ে দিতে পারে রাইট ডাউন এ শর্ট নোট অন গ্রাসল্যান্ড বায়োম। সাভানা গ্রাসল্যান্ড এবং টেম্পারেট গ্রাসল্যান্ড, এই দুটি রয়েছে। তো এই দুটি থেকে আলাদা আলাদাভাবেও দিতে পারে, বা তোমাদের একসঙ্গে বলে দিতে পারলো যে 5 নম্বরের জন্য রাইট এ শর্ট নোট অন গ্রাসল্যান্ড বায়োম। তো এই প্রশ্নটা পড়বে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইকোসিস্টেম। ইকোসিস্টেম এমন একটা প্রশ্ন যে ইকোসিস্টেম থেকে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে, 5 মার্কের প্রশ্ন আসতে পারে, অথবা 10 মার্কের প্রশ্ন আসতে পারে। ইকোসিস্টেম থেকে যে কোনো প্রশ্ন আসবেই, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। 5 নম্বর হচ্ছে সয়েল জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন, ক্লাসিফাই ল্যান্ড ক্যাপাবিলিটি উইথ নেসেসারি ইলুস্ট্রেশন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং 6 নম্বর দেওয়া আছে ডিস্টিংগুইশ বিটুইন সয়েল স্ট্রাকচার এবং সয়েল টেক্সচার। এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। সয়েল টেক্সচারের প্রকারভেদও 5 মার্কের জন্য দিতে পারে, সয়েল টেক্সচারেরও প্রকারভেদ দিতে পারে, অথবা সয়েল টেক্সচার এবং স্ট্রাকচারের সংজ্ঞাও দিতে পারে। তো ইত্যাদি, এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমরা 10 মার্কের প্রশ্নের ক্ষেত্রে আসি। 10 মার্কের প্রশ্ন তোমাদের 4টি থাকবে, যে কোনো 2টি লিখতে হবে। তো তোমাদের ইউনিভার্সিটি মাঝে মধ্যে এমন করে কি 7+3 10 বা 5+5 10ও দিয়ে দেয়। তো সেক্ষেত্রে তোমাদের এমন হতে পারে যে 10 মার্কের যেটা সাজেশন দিয়েছি সেটা না পড়ে 5 মার্কের যেটা সাজেশন দিয়েছে সেখান থেকে 5+5 করে কোয়েশ্চেন তুলে দিল। তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, সেক্ষেত্রে তোমাদের সবগুলোই পড়ে যেতে হবে। তো প্রথম প্রশ্ন আসতে পারে, তবে এখানে বেশিরভাগ ক্ষেত্রে একটা বলে দিই, এখানে বেশিরভাগ ক্ষেত্রে ডাইরেক্ট 10 মার্কের প্রশ্নই আসে। তো প্রথম প্রশ্ন হচ্ছে ব্রিং আউট দ্য কনসেপ্ট অফ হিট বাজেট অফ দ্য অ্যাটমসফিয়ার। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পৃথিবীতে অ্যাটমসফিয়ারে হিট বাজেট বলতে কি বোঝো, হিট বাজেটের টোটাল ব্যাখ্যা ক্যালকুলেশন তোমাদের করে দেখিয়ে দিতে হবে ছবির মাধ্যমে। 2 নম্বর প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ, ক্রিটিক্যালি ইভ্যালুয়েট আইস ক্রিস্টাল থিওরি প্রপোজড বাই বার্জিয়ন অ্যান্ড ফিন্ডেনসেন উইথ নেসেসারি ইলুস্ট্রেশন। বার্জিয়ন এবং ফিন্ডেনসেনের আইস ক্রিস্টাল থিওরি বা বরফ কেলাস তত্ত্ব, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে
তোমাদের দুটো প্রশ্ন ক্লাইমেটোলজি থেকে আসার কথা, এবং একটা প্রশ্ন সয়েল থেকে এবং একটা প্রশ্ন বায়ো থেকে। তো সয়েল জিওগ্রাফি, বায়োজিওগ্রাফি থেকে কী প্রশ্ন আসতে পারে? বায়োজিওগ্রাফি থেকে এখানে রেখেছি আমি ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম। এই ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমের অ্যান্সার চ্যানেলে রয়েছে, তোমরা যারা দেখোনি তারা দেখে আসতে পারো। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োম, তৈগা বায়োম, এই দুটোই পরীক্ষাতে আসার জন্য খুব গুরুত্বপূর্ণ, যে কোনো একটি আসতে পারে। 4 নম্বর দেখো, ডিসকাস সয়েল অর্ডার্স অ্যান্ড দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অ্যাকর্ডিং টু ইউএসডিএ সয়েল ট্যাক্সোনমি। তো ইউএসডিএর সয়েল ক্লাসিফিকেশনের মেজর ক্যারেক্টারিস্টিক্স খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। তো এই 4টি প্রশ্ন তোমাদের এই প্রশ্নপত্রে লিখেছি। তো তোমরা এই প্রশ্নপত্রটি দেখার পর বুঝো যে তোমরা কটা প্রশ্নের অ্যান্সার পাচ্ছ, বা তোমাদের পরীক্ষাতে যদি এই প্রশ্নগুলো আসতো তাহলে তোমরা কটি প্রশ্নের অ্যান্সার লিখে আসতে পারতে। সেইভাবে পড়াশোনা শুরু করো, ভালো করে পড়ো, ছবি আঁকো। তো আজকের মতো এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার অবশ্যই দিব। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো।